জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা বললেন সংসদের স্লোগান রীতি বহির্ভূত প্ল্যাকার্ড পরিদর্শনকে অসংসদীয় আচরণ বলছেন বিশ্লেষক। এবার কেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে চলছে অস্ত্রোপচার, হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, সিঙ্গাপুর নিতে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বরকনের বাড়িতে মাতম, 14 জনের মধ্যে খুলনায় 4 জনের দাফন, বাকিরা বাগেরহাটে চিরনিদ্রায় শায়িত। সবাই মিলে বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে। আর নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না, এজন্য আমি আমার ফ্যামিলি আগে পাঠাচ্ছি। শুরু হলো ঈদ যাত্রা, নগর ছেড়ে বাড়ির পানে মানুষ, বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখছেন না মন্ত্রী। অনিয়ম ঠেকাতে গাবতলী বাস টার্মিনালে ডিএমপির অভিযান। এবং মধ্যপ্রাচ্য সংঘাতের অজুহাতে অস্থির ভোজ্য তেলের বাজার, খাতুনগঞ্জে মন প্রতি বেড়েছে 200 টাকা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হওয়ার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানানোর পর হাফিজ উদ্দিন আহমদ বলেন, অনেক ত্যাগের পর গণতান্ত্রিক সংসদ প্রতিষ্ঠা হয়েছে। ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও সংসদে স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সংসদের নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালনের অঙ্গীকার করেন স্পিকার। শুক্রবার সকালে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল। শহীদ বেদিতে প্রথম শ্রদ্ধা জানান স্পিকার, এরপর ফুল দেন ডেপুটি স্পিকার। রীতি অনুযায়ী পরিদর্শন বইতেও মন্তব্য লিখেছেন তারা। আনুষ্ঠানিকতা শেষে সৌধ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনসভার প্রধান। সুশৃঙ্খল সংসদ গড়ার প্রত্যয় জানিয়ে স্পিকার বলেন, ওয়াকআউট গণতান্ত্রিক চর্চার অংশ হলেও অধিবেশন কক্ষে স্লোগান দেওয়া গ্রহণযোগ্য নয়। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি। আমরা আশা করব জনগণের স্বপ্নের সেই বাংলাদেশ আমরা ক্রমে ক্রমে উপহার দিতে সক্ষম হব। ওয়াকআউট একটি প্রচলিত রীতি, এটি সবসময় হয়ে থাকে। আমরা যখন বিরোধী দলে ছিলাম আমরাও করেছি। তবু আমি বলবো তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেওয়া ঠিক না, এটি সংসদের রেওয়াজের বাইরে। বেলা 12টার কিছু আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। কবর জিয়ারত শেষে কথা বলেন হাফিজ উদ্দিন আহমেদ, জানান নিরপেক্ষ ভূমিকায় সংসদ পরিচালনাই তাদের লক্ষ্য। সরকার এবং বিরোধী দল যাতে সম্মিলিতভাবে স্মুথলি জাতীয় সংসদের কার্যক্রম বাস্তবায়িত করতে পারে সে ব্যাপারে আমরা নিরপেক্ষভাবে আম্পায়ারের ভূমিকা পালন করব। সরকার ও বিরোধী দলের কার্যকর সংসদীয় চর্চায় জাতির আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে আইনসভায়, এমন প্রত্যাশা জানিয়েছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দীর্ঘদিন পর সংসদ কার্যকরকে স্বাগত জানালেও সংসদীয় রীতি অমান্য করে বিরোধী দলের প্ল্যাকার্ড প্রদর্শনকে অসংসদীয় আচরণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় স্বার্থে সরকার এবং বিরোধী দলকে ছাড় দিয়ে সংসদকে প্রাণবন্ত করার পরামর্শ তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। জনগণের নির্বাচিত আইনসভার জন্য ঝরেছে অসংখ্য মানুষের রক্ত, সংগঠিত হয়েছে গণ অভ্যুত্থান। রক্তরাঙা সেই পথ মারিয়ে সংসদে জনগণের নির্বাচিত প্রতিনিধি। বৃহস্পতিবার দিনটি ছিল আক্ষরিক অর্থেই ঐতিহাসিক। স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে 1973 সালের সংসদের অনুকরণে শুরু হয় আনুষ্ঠানিকতা। সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতার বক্তব্যও ছিল ইতিবাচক বার্তা। তবে বিপত্তি বাধে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে। জুলাই অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি জনগণ সইবে না, গণতন্ত্র চাই তবে ফ্যাসিজম নয়, এমন সব প্ল্যাকার্ড হাতে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের সময় ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। স্লোগানেও ছিল ফ্যাসিবাদের দোসরের মতো নানা শব্দের ব্যবহার। সাংবিধানিক পন্থায় আবারও সংসদ কার্যকর হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক। তবে ওয়াকআউট রাজনৈতিক চর্চা হলেও সংসদে প্ল্যাকার্ড প্রদর্শনকে অসংসদীয় আচরণ বলে মত তার। অতীতের পার্লামেন্টগুলোতে প্রথম অধিবেশন কিন্তু ওয়াকআউট হয় নাই, কিন্তু এই পার্লামেন্টে কিন্তু বিরোধী দল ওয়াকআউট করে ফেললো, তাও
একটা নতুন মাত্রা নিয়ে আসে, এটা হলো প্ল্যাকার্ড সহ আর কি। হ্যাঁ, যেটা আমি মনে করি যে প্ল্যাকার্ডের যে ভাষাটা প্রয়োগ করা হয়েছে গাদ্দার, এই গাদ্দার কথাটা আনপার্লামেন্টারি। তারা ছোটোখাটো বিষয় নিয়ে যদি সংসদকে অকার্য করে দেন তাহলে জাতি একটা মহাসংকটের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তর্ক বিতর্ক যৌক্তিক পর্যায়ে রাখার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের। সাংবিধানিক দায় থেকে সংসদকে প্রাণবন্ত করার তাগিদ তার। এই সংসদে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেরই একটা সাংবিধানিক দায় দায়িত্ব আছে এই সংসদকে কার্যকর করা এবং জনস্বার্থে উত্থাপিত যে সমস্ত বিল সেইগুলো আইনে পরিণত করার ব্যাপারে তাদের ভূমিকা পালন করা। এটা সরকারি দলকেও করতে হবে, বিরোধী দলকেও করতে হবে। আমরা অতীতে দেখেছি যে জাতীয় সংসদ কোরাম সংকটে ভুক্ত। এই বিষয়গুলোকে এইবার বিশেষ গুরুত্ব দিতে স্পিকার এবং প্রধানমন্ত্রীর প্রতি আমরা অনুরোধ জানাবো। দশম, একাদশ এবং দ্বাদশ সংসদের পথে না হেঁটে কার্যকর সংসদ গঠনে জাতীয় স্বার্থে সরকার এবং বিরোধী দলকে ছাড় দেওয়ার আহ্বান বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে। এর আগে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রয়োজন হলে নির্দেশ দেন সিঙ্গাপুর পাঠানোর ব্যবস্থা নেয়ার। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলছে তার চিকিৎসা। দুপুরে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করে খোঁজ খবর নেন মির্জা আব্বাসের। পরে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধানমন্ত্রীর বরাতে জানান মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। প্রয়োজন হলে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি যেটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন যে তার একটা অপারেশন প্রয়োজন, সেই জন্য হয়তো তাকে বিদেশে নেওয়া লাগতে পারে। এদিকে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। কনেসহ পরিবারের 4 জনের দাফন হয়েছে খুলনায়। আর মোংলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বরসহ পরিবারের 9 জনকে। এদিকে নিহত প্রত্যেককে 5 লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিআরটিএ। একদিন আগেও যে বাড়িতে ছিল হাসি, আনন্দ আর উৎসবের আমেজ, কয়েক ঘন্টার ব্যবধানে সে বাড়ি শোক স্তব্ধ। বিয়ের সাজে নতুন জীবন শুরুর কথা ছিল মিতুর, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বাবার বাড়ি থেকে বিদায়ী যে তার শেষ যাত্রা হবে কে জানতো। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে বউ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোংলার শেলাবনিয়া নিজ বাড়িতে ফিরছিল বরপক্ষ। বাগেরহাটের রামপালে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বরযাত্রী মাইক্রোবাসের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই নিভে যায় 3টি তাজা প্রাণ। আহত 12 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বর কনে সহ একে একে মারা যান আরো 11 জন। রাতেই কনের পরিবারের 4 জনের লাশ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। শুক্রবার সকালে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে নববধূ মিতু, ছোট বোন লামিয়া ও দাদি রাশিদা বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। নববধূর সাজে সজ্জিত হওয়ার মাত্র 3 ঘন্টার ভিতরে তার জীবনে যে জবানি কাবাত ঘটলো, এটা আমরা অত্যন্ত মর্মাহত। খুব খারাপ লাগতেছে আসলে। এরকম মৃত্যু আগে কখনো আমি দেখিনি। অবৈধ সার্টিফিকেট নিয়ে কেউ যেন ড্রাইভিং না করতে পারে, গাড়ি না চালাতে পারে, এইদিকে সরকার যদি একটু নজর দেয় যাতে এরকম মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশে কোথাও না ঘটে। এদিকে ভোরে বর সাব্বির, তার বাবা, 2 বোন সহ পরিবারের 9 জনের মরদেহ নিজ বাড়ি মোংলায় আনা হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বাদ জুমা মোংলা পৌর কবরস্থানে তাদের জানাজা শেষে দাফন করা হয়। আমার এর ভিতরে সম্পূর্ণ শূন্য হয়ে গেছে, মানে বুকটা বুক ছোট না, বিশাল আকারের শূন্যতা বিরাজ করছে। আমার আব্বা মারা গেছে, ছোট 2 ভাই মারা গেছে, ছোট ভাই নববধূ মারা গেছে,
মাসুম বাচ্চা, আমার বড় ভাইয়ের 3টা ছেলে মেয়ে। বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে সাব্বির ও মার্জিয়া আক্তার মিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। এবার ঈদ যাত্রার খবর। শুরু হলো ঈদ যাত্রা। রেলপথে ভোর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন মানুষ। যাত্রী চাপ নেই, ব্যবস্থাপনাও ভালো। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। রেলপথ মন্ত্রী বলছেন, এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। সেবার মানে কোনো ছাড় দেওয়া হবে না। ঈদযাত্রা মানেই উৎসবের আমেজ, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এরই মধ্যে রেলপথে ঢাকা ছাড়তে শুরু করেছেন খরমুখ মানুষ। ঈদযাত্রা শুরুর দিন হওয়ায় শুক্রবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে শুরু হয় যাত্রীদের আনাগোনা। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রবেশ করেন প্ল্যাটফর্মে। রাজশাহীগামী আন্তনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের মধ্য দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রা। নির্ধারিত সময়েই ছেড়ে যায় অন্যান্য ট্রেনগুলোও। যাত্রী চাপ নেই, তাই কম বেশি স্বস্তি সবার চোখে মুখে। দাদি আছে, দাদির সাথে ঈদ করব, তো অনুভূতিটাই অন্যরকম। ঈদে বাড়ি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। দিদিমার বাসায় যেতে অনেক ভালো লাগছে। 16 তারিখে আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাই, আমি ট্রেনে উঠতে পারবো কিনা আর নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না। এই জন্য আমি আমার ফ্যামিলি আগে পাঠাচ্ছি। তবে রংপুর এক্সপ্রেস সহ 3টি কমিউটার ট্রেন কিছুটা শিডিউল বিপর্যয়ে পড়ে। অনলাইনে টিকিট না পাওয়া নিয়ে হতাশাও আছে সাধারণ যাত্রীদের। অনলাইনেই করছে, ওদের একটু প্রবলেম হয়েছিল, আর একটা ক্ল্যাশেরও একটা ছিল, প্রবলেম ছিল। আমরা যারা প্রথম দিকে ট্রাই করেছি পেয়ে গিয়েছি, কিন্তু ম্যাক্সিমামই বোধহয় মানুষ অনলাইন থেকে পায়নি। সকালে ঈদযাত্রার ব্যবস্থাপনা পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই জানিয়ে শেখ রবিউল আলম বলেন, সেবার মানে কোনো ছাড় দেয়া হবে না। শিডিউল বিপর্যয়ের কোনো সম্ভাবনা আশা করি এই ব্যবস্থাপনায় থাকবে না। 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত সর্বোচ্চ সময় দেওয়া হয়। সেই সময় অনেকে নক করে হয়তো দেখছে যে বুক হয়ে আছে, এরকমের কিছু তো আছে। আমরা চেষ্টা করছি নতুন করে আরো কোচ যুক্ত করা। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই। মন্ত্রী বলছেন, সড়ক পথের ঈদযাত্রায় জ্বালানি তেল কোনো সমস্যা তৈরি করবে না। জানান, টিকিটের দামও বাড়ছে না। তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল ও অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সকালে গাবতলীর বেশ কয়েকটি মোটরযান ওয়ার্কশপ ঘুরে দেখে পুলিশ। পরে বাস টার্মিনালে কাউন্টারে দূরপাল্লার বাসে বাড়তি টিকিট ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা খোঁজ নেওয়া হয়। পরে অভিযান চালানো হয় রাজধানীর তুরাগের একটি ওয়ার্কশপে। ফিটনেসবিহীন যানবাহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় ডিএমপি। পাশাপাশি সড়কে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়। বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে 1 টাকাও নিতে পারবে না। সুতরাং 790 টাকার ভাড়া যদি কেউ 10 টাকা বাড়িয়ে 800 টাকা করে, তাতেও কিন্তু সে অন্যায় করবে এবং আমরা কিন্তু ব্যবস্থা নিব। কঠিনভাবে কাজটা নিয়েছি এবং এইটা মন্ত্রণালয় থেকে আমরা যে নির্দেশনা পেয়েছি, সেই নির্দেশনা মাঠ পর্যায়ে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমরা খুব চেষ্টা করব, তবে এটা এককভাবে আমাদের জন্য হবে না। আমরা আপনাদের কাছে সহায়তা চাই। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। একই সঙ্গে ছিনতাইকারী ও মলম পার্টিকে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা দেন তিনি। বিকেলে রাজধানীর গুলিস্তানে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। যাত্রী ভোগান্তি কমাতে পরিবহন শ্রমিকদের কয়েকটি বিষয় মেনে চলার নির্দেশনা দেন কমিশনার। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় শ্রমিক নেতা শিমুল বিশ্বাস বলেন, সবার সহযোগিতায় এবারের ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক। জানান, ঈদ পরবর্তী পরিবহন সেক্টরে যুগান্তকারী পরিবর্তন আনবে সরকার। সভায় উপস্থিত রয়েছেন পোশাকি পুলিশের পাশাপাশি আমাদের ডিবি বা স্পেশাল ব্রাঞ্চ এরাও সাদা পোশাকে মোতায়েন থাকবে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রতিরোধ করার জন্য। আমরা এই ঈদে আমাদের বিশেষ কিছু বাহিনী আছে, স্কোয়াড আছে, যেমন সোয়াট আছে, বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল টিম, স্পেশাল উইপন সহ এরাও বিভিন্ন বাস টার্মিনাল পাহারায় মোতায়েন থাকবে। টার্মিনাল চত্বরের মধ্যে ফুলবাড়িয়াতে, গুলিস্তানে
মহাখালীতে, সাইদাবাদে এবং গাবতলীতে এবং কোনো স্ট্যান্ডে আমরা এই মলম পার্টিকে আমরা যদি দেখি ধরে পুলিশে জমা দিয়ে দেব। দেখছেন সময় সংবাদ। আর মাত্র দুদিন পরে পর্দা নামছে অমর একুশে বইমেলার। ঈদ আমেজে দর্শনার্থী সমাগম কিছুটা কম থাকলেও ছুটির দিনে অন্য দিনের তুলনায় পাঠকের উপস্থিতি কিছুটা বেড়েছে। বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী ফাহরিয়া ফারুকি, সরাসরি যাচ্ছি তার কাছে। আজ অমর একুশে বইমেলার ১৬তম দিন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজকে তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় এইখানে মেলা প্রাঙ্গণে দর্শক এবং পাঠকদের সমাগম অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও আজ যেহেতু মেলার একদমই শেষ মুহূর্তের দিকের প্রস্তুতি চলছে, অর্থাৎ আর মাত্র একদিন পরই বইমেলার যে পর্দা, সেই পর্দা নেমে যাবে, ঠিক সে কারণেও বইমেলা প্রাঙ্গণে দর্শক সমাগম কিছুটা হলেও বেশি। এছাড়াও যেটা ছিল বইমেলায় জুড়ে সবার প্রকাশকদের যে অসন্তোষের জায়গা ছিল যে এইবার বইমেলায় হয়তো বিক্রি কিনি তুলনামূলকভাবে কম হবে, কিন্তু আমরা পেয়েছি সেটা হচ্ছে এইবার বইমেলা প্রাঙ্গণে দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও এবার পাঠকের সংখ্যা ছিল আগের মতনই, অর্থাৎ প্রকাশকরা প্রত্যেকেই তাদের বিক্রি নিয়ে যেই অসন্তোষ ছিল সেই অসন্তোষের জায়গা অনেকটাই পূরণ করতে পেরেছে এইবারের বইমেলায়, এবং এইবার বেচা কেনা নিয়েও প্রকাশকরা ঠিক অনেকাংশেই খুশি। যেহেতু আর মাত্র একদিন পরেই বইমেলার পর্দা নেমে যাবে, তাই শেষ মুহূর্তেও এই বইমেলা প্রাঙ্গণে দর্শক এবং পাঠক সমাগম অনেকটাই বেশি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে অর্থাৎ 13 তারিখে মোট 217টি বই আজকে মোড়ক উন্মোচন হয়েছে, এবং এইবার বইমেলায় 579টি প্রকাশনার স্টল ছিল, এবং সেই প্রকাশনা স্টল থেকে মোটামুটি প্রতিদিনই কোনো না কোনো বই বেরিয়েছে। এবং যেহেতু শেষ মুহূর্তের দিকে চলে এসেছে অনেকটাই বইমেলা, তাই বইমেলা প্রাঙ্গণে দর্শক সমাগম অনেকটাই বেশি হয়েছে। ঈদের আমেজ বইমেলাকে কিছুটা প্রভাবিত করলেও যেই হতাশার জায়গা প্রকাশকদের ছিল সেটা অনেকটাই পূরণ করেছে এবারের বইমেলা। তো বইমেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম অমর একুশে বইমেলায়। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওমানে ড্রোন বিধ্বস্ত হয়ে 2 জন মারা গেছেন। ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় 4 সেনার মৃত্যুর খবর নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। বিমানটি ভূপাতিতের দাবি ইরাকের সশস্ত্র গোষ্ঠীর। এদিকে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম দিয়েছেন মুজতবা খামেনি। তাকে হত্যার হুমকি দিয়েছে নেতানিয়াহু। ইরানের বর্তমান সরকার ব্যবস্থা যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, তেহরানে তীব্র বিস্ফোরণ হয়েছে, আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যৌথ হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। আমরা বিপ্লবী গার্ড ও বাসিস বাহিনীর ওপর চূড়ান্ত আঘাত হানছি রাস্তায় এবং বিভিন্ন চেকপয়েন্টে, তবে এখনো আরো অনেক কিছু করার বাকি আছে। এখন মুস্তফা খামেনি প্রকাশ্যে মুখ দেখাতে পারছে না। আমি জানতে চাই তার ভবিষ্যৎ কি হবে। এদিন ইরানের পাশাপাশি লেবানন জুড়েও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। বিশ্ববিদ্যালয় আক্রমণে কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। লেবানন দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস। জবাবে ইসরায়েলের রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েল লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরানও। উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমানেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের মুহাররাক অঞ্চলে জ্বালানি ট্যাঙ্কারেও আক্রমণ করা হয়। যুক্তরাষ্ট্রের KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ ভূপাতিতের দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী। ইরাকের ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েক
কয়েকজন ফরাসি সেনা। এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে জাতির উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিজ বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখা হবে। শত্রুদের ওপর চাপ অব্যাহত রাখতে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের বর্তমান সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। অন্যদিকে ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ভোক্তা পর্যায়ে তেলের চাহিদা 30 থেকে 40% বাড়লেও ডিপো থেকে যোগান মিলছে 25% কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তাপ ছড়িয়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। রেশনিং পদ্ধতিতে তেল বিপণনে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। চলতি মাসের শুরু থেকেই ভোক্তাদের চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিলেও কাটেনি সংকট, উল্টো তৈরি হয়েছে জটিলতা। শুক্রবার ঢাকার বিভিন্ন পাম্পে বাইক প্রতি 2 লিটার, প্রাইভেট কারে 10 ও মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। তেল কিনতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পেলেও তা চাহিদা মাফিক নয় বলে অভিযোগ তাদের। 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে, এখন ওনারা বলতেছে 1টার পরে তেল দিবে না। তো আমরা 1.5 ঘন্টা যে দাঁড়িয়ে ছিলাম, তো এটার কোনো মূল্য নাই। এনআইসি 3 ঘন্টার উপরে গেছে। এত তেল দিতে পারতেছে না, কিসের জন্য? এই সিন্ডিকেট নাকি অন্য কিছু, বুঝতেছি না। ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়লেও ডিপো থেকে পেট্রোল, অকটেন, ডিজেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। প্রিভিয়াস মান্থে 3-4 মাসে যে লিফটিং করছি তার রেশনিং অনুযায়ী 75% দিচ্ছে। এতে আমরা অনেক ভোগান্তি পড়তেছি। আমাদের এখন ডিমান্ড 100% ওভার। আজকে শুক্রবার আমি মাত্র 9000 লিটার অকটেন এবং 4500 লিটার ডিজেল পেয়েছি। ঈদযাত্রা সহজ করতে রেশনিং পদ্ধতির বদলে চাহিদা মাফিক তেল সরবরাহের আহ্বান ভোক্তা ও পাম্প মালিকদের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতকে পুঁজি করে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অস্থির ভোজ্য তেলের বাজার। সপ্তাহ ব্যবধানে মণ প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে দাম। আর পর্যাপ্ত আমদানি থাকার পরও চিনির বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাজারের প্রভাব স্থানীয় বাজারে পৌঁছাতে 2 থেকে 3 মাস সময় লাগে। তাই দ্রুত মূল্য বৃদ্ধির পেছনে দায়ী অসাধু ব্যবসায়ী ও বাজার কারসাজি। ফেরদৌস লিপির রিপোর্ট। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদার প্রায় 90% আমদানি করা হয়। প্রধানত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি হয়। বর্তমানে বাজারে থাকা ভোজ্য তেলগুলো রপ্তানিকারক দেশ থেকে মাস 2 আগে আমদানি করেছে দেশের ভোজ্য তেল সরবরাহকারী শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু চলমান ইরান যুদ্ধের অজুহাতে গেল 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এর মধ্যে সয়াবিনের দাম মণ প্রতি 150 টাকা এবং পাম অয়েলের দাম 200 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চিনির সরবরাহের গতিও কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সরবরাহ একটু স্লো, মিলের ডেলিভারি সিরিয়ালের কারণে। ইন্টারন্যাশনাল বাজারে, যুদ্ধের বাজারে সমস্যাগুলো, এগুলোর কারণে মূলত বাড়ছে। এদিকে জ্বালানি সংকটকে ইস্যু করে এরই মধ্যে পরিবহন ভাড়া বেড়েছে দাবি করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, এরও প্রভাব পড়বে ভোগ্যপণ্যের দামে। প্রতি গাড়িতে 5-6,000, 8,000, 10,000 পর্যন্ত গাড়ি ভাড়া বাড়ছে। আগে যেটা বিক্রি হবে ওটার তুলনায় আবার 1 টাকা বেড়ে যাবে, 8 আনা বেড়ে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে বড় পরিবর্তন না হওয়ার পরেও দেশের বাজারে দাম বেড়ে যাওয়া সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের কারসাজি। আস্থায় আনতে হবে, আবার সঙ্গে সঙ্গে ওই শাস্তির ব্যবস্থাও খুব সরাসরি এবং কড়াকড়িভাবে সেগুলো দেখাতে হবে এবং পালন করতে হবে। সুতরাং এই সময়ে ছাড় দেওয়ার কোনো ব্যাপার নেই। বছরে বাংলাদেশে 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, যার 90% আমদানি হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজারে বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম। এজন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা।
তবে চাহিদা কমার সাথে সাথে কিছুটা কমেছে সবজির দাম। অন্যদিকে সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। বাজার স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। উত্তাপ ছড়াচ্ছে মাংসের বাজার। রোজার শুরুতে এক দফা বাড়ার পর আবারও ঊর্ধ্বমুখী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। পিছিয়ে নেই গরুর মাংস, 750 থেকে 1,30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়। গত একটু দাম কম ছিল 750 টাকা, আজকে 80 টাকা। সব মুরগি আমরা কেজি 20 টাকা 30 টাকা বাড়তে। অন্যদিকে স্বাভাবিক সরবরাহের বিপরীতে কমেছে ক্রেতা চাহিদা, ফলে নিম্নমুখী মাছের বাজার। শিং মাছ 400 টাকা কেজি, মাগুর মাছ 500 টাকা কেজি, নদীর মাছের দামও কম, মানুষজন মোটেই নেই। স্বস্তি আছে সবজির বাজারে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 থেকে 80 টাকায়, যা এক সপ্তাহ আগে বিক্রি হতো 100 থেকে 120 টাকায়। তবে বাড়তি দামেই প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 30 থেকে 60 টাকা কেজিতে। কাঁচামরিচকে 80 টাকা কেজি, আগে গত সপ্তাহে ছিল 100 টাকা কেজি, এখন কমছে কিছুটা। রমজানের শুরু থেকে যে দরহম মহরম ছিল বাজারটা সেরকম নাই, অনেকটাই কমে গেছে। যেরকম শসা ছিল 120 টাকা প্লাস, ওই শসা কিন্তু এখন 40 টাকা 50 টাকা পাইতেছে। লেবুর দাম একেবারেই কমে নাই, কাঁচামরিচের দামটা কিছুটা কমলো, আর সবজির পরিমাণ বাজারে কম। এদিকে দোকানিরা সরবরাহ ঘাটতির অভিযোগ করলেও সরকার নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। ডিলার তেলের সরবরাহ কমায় দিচ্ছে, চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছে না। যাদের সামনে ঈদ, এখন চাহিদা বেশি দিচ্ছে কম। আমার লাগবে 20 কার্টন 30 কার্টন, আমার দিচ্ছে 5 কার্টন 10 কার্টন, তবে দাম বাড়ে না, দাম আগেরটাই আছে। অন্যদিকে সিন্ডিকেট ও বাজার কারসাজির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। অনিয়ম পেলে করা হচ্ছে জরিমানা। তেলের ক্ষেত্রে ওনাদের যে বিষয়টা, একটা তেল নিতে গেলে 5 লিটারের ওনাদের কমপক্ষে 3000 টাকার শপিং করতে হবে মর্মে ওদের যারা বিক্রয় প্রতিনিধি আছে তারা মৌখিকভাবে যারা ক্রেতা বা ভোক্তা তাদেরকে জানাচ্ছেন। তো এটা নিঃসন্দেহে ভোক্তা অধিকারের সাথে এক ধরনের ব্যত্যয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে প্রথমবারের মতো সতর্কতামূলক আমরা তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। সঠিক তদারকি এবং সরবরাহ ঠিক থাকলে বাজারে স্বস্তি আসবে মত ক্রেতাদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। যাচ্ছি মাগরিবের আযান ও ইফতারের বিরতিতে, সঙ্গে থাকুন সময়।